আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মাহবুব কামাল, আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, মানে এখন তো আর এক সপ্তাহ নাই, প্রত্যেকে যেন প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য নানা ধরনের কথা বলছেন। সর্বশেষ অনেকে নতুন নতুন থিওরি আবিষ্কার করছেন, নতুন নতুন ইতিহাস তৈরি করছেন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা সর্বশেষ দেখতে পেলাম যে চট্টগ্রামে অলি আহমেদকে স্বাধীনতার প্রথম ঘোষক বলে এটা জনগণকে আমাদেরকে জানালেন জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান। এখন আমার কথা হলো যে অলি আহমেদ স্বাধীনতা যুদ্ধে অবশ্যই ওনার একটা ভূমিকা ছিল। এখন তার যে ভূমিকাই থাকুক না কেন, সেটাকে আমরা যতই সমালোচনা করি না কেন, সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু জিয়াউর রহমানের আগে অলি আহমেদই স্বাধীনতা ঘোষণা করেছেন। এই যে কথাগুলো, এই যে বয়ান তৈরি করা হচ্ছে, এবং সেটা তৈরি করছেন কে? স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিলেন তেমন একটা দলের প্রধান। আমার কথা হলো যে এই ধরনের প্রবণতা কেন? এর সঙ্গে কি অলি আহমেদ যে তার জোটে যোগ দিয়েছে, এটার কোনো সম্পর্ক আছে? অলি আহমেদ যদি জামাতের জোটে যোগ না দিত, তাহলেও কি ডক্টর শফিকুর রহমান এই কথা বলতেন? আপনি এই বিষয়টাকে আপনি আসলে কীভাবে ব্যাখ্যা করবেন? আপনার প্রশ্নের মধ্যে তিনটা শব্দ আমাকে স্ট্রাইক করছে। একটা নতুন নতুন, একটা বয়ান, আর একটা কী জানি বললেন যে, যাই হোক আমার উত্তরে আসবে এগুলো। জি, দেখেন, এই যে নতুন নতুন বললেন না, 5ই আগস্ট না হলে আমাদের জ্ঞান কিন্তু এতটা বাড়তো না। আমরা যে এত শিক্ষিত হলাম 5ই আগস্ট, এই জন্য জুলাই যোদ্ধাদের প্রতি আমি অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি। এত শিক্ষা আমরা পেলাম আর কি। আপনি কখনো বিড়ালের লেজ ধরে হাঁটছেন? হাঁটেন নাই। একবার হেঁটে দেখবেন, যে শিক্ষা আপনি পাবেন, অন্য কোনোভাবে আপনি এই শিক্ষা পাবেন না। তাহলে বিড়ালের লেজটা ধরে আপনি হাঁটতে থাকবেন, আচ্ছা, দেখবেন বিড়াল কি করে, এবং এই শিক্ষা আপনি কোথাও পাবেন। আমরা 5ই আগস্টের পরে এরকম শিক্ষা পাইছি আর কি। কত রকম শিক্ষা। দেখেন, আপনি বললেন যে বয়ান না, আমরা যে যুগটা এখন বাস করতেছি এটা হচ্ছে পোস্ট ট্রুথ এরা, সত্য পরবর্তী যুগ। এই যুগে কি হবে, এই কথাগুলো জর্জ অরওয়েল তার 1984 বইতে বিস্তারিত বলে গেছেন। এটা বিখ্যাত বই, 1984। এটা সরিয়ে রাখি। পোস্ট ট্রুথ এরা, এই যে যুগটা না, এই যুগটার কতগুলি লক্ষণ আছে। সেটা কি? একটা হচ্ছে, এই যুগে মিথ্যা বলতে কিছু নাই। এই যুগে হচ্ছে যেটা মিথ্যা বলছে কেউ, সেটা হচ্ছে অল্টারনেটিভ ট্রুথ, বিকল্প সত্য। আপনি যেটাকে বলছেন মিথ্যা, আমি সেটাকে বলতেছি এটা মিথ্যা না, এটা অল্টারনেটিভ ট্রুথ। অর্থাৎ অলি আহমেদের যে ঘোষণাটা, আপনি বলতেছেন এটা মিথ্যা, আমি বলতেছি এটা অল্টারনেটিভ ট্রুথ, এটা বিকল্প সত্য। আচ্ছা, এই যুগে হচ্ছে কি, দেখেন, সত্য এবং মিথ্যার মধ্যে যে ডিমার্কেশন লাইন আছে না, এইটা নাই, এটা একাকার হয়ে গেছে। এবং আরেকটা হলো কি, যে আপনি সত্য হয়ে গেছে সেকেন্ডারি, বয়ান হয়ে গেছে প্রাইমারি, ন্যারেটিভ হয়েছে প্রাইমারি। আপনি যে ন্যারেটিভ দিবেন, এই ন্যারেটিভ সারা বাংলাদেশে ইকো হইতে থাকবে, দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ইকো হইতে থাকবে। এই ন্যারেটিভ ইকো হইতে 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 এইটাই হয়ে যাবে প্রাইমারি। আর যে ট্রুথ, যেটা সত্য, যেটা এইটা চাপা পড়ে যাবে। ঠিক আছে? এবং মিথ্যার একটা বিরাট শক্তি আছে, আপনি জানেন। সত্যবাবু প্যান্টের জিপার লাগাতে লাগাতে মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসবে। মিথ্যা এত দ্রুত গতিতে ছড়ায় আর কি। আপনি প্যান্টের জিপার লাগাচ্ছেন, রেডি হচ্ছেন যে স্টার্ট করবেন, মিথ্যা এদিক দিয়ে সারা অর্ধেক পৃথিবী ঘুরে আসতেছে। এই হচ্ছে মিথ্যার শক্তি। এখন আমি বলি কি, শফিকুর রহমান সাহেব
দেখেন ওনার একটা মানে প্রথম 6 মাস 7 মাস 8 মাস ওনার একটা এমন ইমেজ ছিল না, আমি মোটামুটি ওনাকে মানে একটা সেন্সিবল লোক হিসেবে আমি ধরে নিছিলাম, হ্যাঁ, যে ঠিক আছে ওনার কথার মধ্যে এক ধরনের যুক্তি আছে, এক ধরনের ইয়ে আছে। কিন্তু এখন দেখতেছি যে না, উনিও গা ভাসায় দিলেন এবং মানে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য উনিও নানা রকম কথা বলতেছেন। তো উনি বলে দেন না অলি আহমেদ না, গোলাম আজম স্বাধীনতার ঘোষক, তাহলে তো আর কোনো কিছু থাকে না। ওইটাই শুনতে বাকি আছে আর কি। হ্যাঁ, ওইটা বলে দিলে তো এটা কেউ চ্যালেঞ্জ করবে না। এইটা বাংলাদেশে কেউ, যারা চ্যালেঞ্জ করবে তারা করবে, যারা মেনে নিবে তারা। এখন ইয়াং জেনারেশন, এই যে আমরা যাদেরকে জেন জি বলছি, জি। তাদেরকে আপনি যা কিছু খাওয়াইতে পারবেন, তারা কিচ্ছু জানে না, ইতিহাসের ওরা কিছুই জানে না, আপনি তাদেরকে যা খুশি খাওয়াইতে পারবেন। সুতরাং এই যে 4.5 কোটি ভোটার এখন বলে দেন যে গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষক, বাস ওই জেনজিরা তো এটা মেনে নিবে যে ঠিক আছে, আরে এটা তো মানে এটা তো আর কেউ বলে নাই, শফিক সাহেব বলে দিছে। সুতরাং এগুলি নিয়ে কেউ ঘাটাঘাটিও করে না, যে যার মতো করে ন্যারেটিভ দিচ্ছে, এই ন্যারেটিভগুলো সত্যকে আড়াল করে ফেলতেছে, ন্যারেটিভগুলো ইকো হচ্ছে সারা বাংলাদেশে। তো ফলে এইটা কি বলবো এখন, না আমরা এটা দেখছি যে মানুষের না আসলে মুখে কিছু মনে হয় যে বাঁচতেছে না, যা বলার বলে যাচ্ছে। এটা নিয়ে এর মাধ্যমে, বলার মাধ্যমে কাকে অপমান করা হচ্ছে, অথবা কে অপমানিত বোধ করছে, অথবা কে ইতিহাসটাকে নতুনভাবে দেখছে, অথবা নতুন ইতিহাসই তৈরি করা হচ্ছে। এই যে বিষয়গুলো হচ্ছে, এগুলোতে কারো কোনো তোয়াক্কা নাই। না না না, এবং কে কি বললো, কেন বললো, এর মাধ্যমে কি পুরো জাতিকে অপমান। আপনি দেখেন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অবলীলায় একটা প্রকাশ্য অনুষ্ঠানে বলে দিলেন যে এই দেশটা জালিয়াতির কারখানায় পরিণত হয়েছে। পুরো জাতিকে উনি জালিয়াত বানিয়ে দিলেন। তো এই জিনিসটা মানে ওনার এই কথা, জালিয়াত পৃথিবীর কোন দেশে নাই, তাই বলে পুরো জাতিকে আপনি জালিয়াত বলে দিবেন, পুরো জাতিকে আপনি পুরো দেশকে আপনি জালিয়াতির কারখানা বানাবেন। এবং উনি যখন এটা বলবেন তখন এটা সারা দুনিয়ার কাছে কি মেসেজ নিয়ে যাচ্ছে, সারা দুনিয়ার মানুষ কি বলবে যে সরকার প্রধান যখন বলে যে তার দেশটা জালিয়াতির কারখানা, তখন তারা কি বলবে। অথচ উনি কিন্তু বলেছিলেন আমরা বিদেশ যাব না, দুনিয়া বিশ্ব আমাদের কাছে আসবে। তো এই যে ডক্টর ইউনূসের যে এই কথাগুলো, এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? আপনি তো অর্ধেক বলে দিলেন, বাকি অর্ধেক আমার জন্য রাখছেন। যাই হোক, আপনি বাকি অর্ধেক বলেন। বলি শুনেন। দেখেন এই যে বললেন না যে জালিয়াত, মানে জালিয়াতের কারখানা, সবাই কি জালিয়াত? আমি একটা উদাহরণ দিব, আমি শত শত উদাহরণ দিতে পারি, একটা উদাহরণ দিব, সেটা আমাদের সম্প্রদায়ভুক্ত, আপনার আমার সম্প্রদায়ভুক্ত। তিনি হলেন আমানুল্লাহ সাহেব, বিডি হাবিবুল্লাহর ছেলে। আচ্ছা। আমানুল্লাহ সাহেব উনি বাসসের এমডি ছিলেন, এখনও বেঁচে আছেন, বয়স বোধহয় 90-90 হবে। তো ওনাকে একবার সবাই বলল যে আমানুল্লাহ ভাই আপনি বিএনপির নমিনেশন নেন না কেন? হ্যাঁ, উনি একটু বিএনপি মনোভাবাপন্ন ছিলেন। তো উনি বললেন যে ঠিক আছে, তোমার বলতেছে যখন, তাহলে আমি তো পদত্যাগ করতে হবে আমাকে বাসসের এমডি থেকে। ওই কেন, আপনি আগে নমিনেশনটা পান তারপরে আপনি পদত্যাগ করেন। বলছে না না, এটা অনিয়ম হবে, আমি পদত্যাগ করে নমিনেশন চাইব। মানে চাওয়ার আগে আমি পদত্যাগ করতে হবে। তো হলো না, আমি নমিনেশন পাওয়ার পরে কেন পদত্যাগ করব? যাই হোক, উনি পদত্যাগ করলেন এবং নমিনেশন সিক করলেন, এবং নমিনেশন উনি পেলেন না। উনি একসাথে দুইটা হারালেন, তার এত বড় একটা চাকরিও হারালেন, নমিনেশনটাও পেলেন না। তাতে ওনার কোনো আফসোস নাই। যে উদাহরণটা এখন দিব সেটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, উনি একবার তার মেয়ে সহ বরিশালে যাচ্ছেন, তো বিডি হাবিবুল্লাহর ছেলে হিসাবে তো ওনার সবাই লঞ্চের সবাই তারা খাতির টাতির করছে ইত্যাদি। 3-4 দিন পরে যখন উনি ফিরতেছেন, তখন 2টা ফুল টিকিট দিচ্ছেন টিকিট চেকারকে। তো টিকিট চেকার বলতেছে, স্যার আপনার মেয়ের তো আপনি গতবার হাফ টিকিট দিলেন, তাই আবার আজকে আবার ফুল টিকিট দিচ্ছেন, কী ব্যাপার? উনি বললেন যে দেখো, আমরা বাড়িতে গেছিলাম, ওর জন্মদিন পালন করছি কালকে না পরশু দিন, এই 12 বছর পূর্ণ হয়ে গেছে, এখন তো হাফ টিকিট চলবে না। দেখেন, আমরা বাড়িতে বরিশালে বাড়িতে গেছিলাম, ওর জন্মদিন পালন করে 12 বছর পূর্ণ হয়ে গেছে, এখন আর মানে
এখন কেন হাফ টিকিট হবে? এটা ফুল টিকিট। বলেন এই আমানুল সাহেব কি জালিয়াত? চিফ অ্যাডভাইজারের কাছে প্রশ্ন রাখতেছি আমি। হ্যাঁ, উনি জালিয়াত? আপনি সমগ্র নেশনকে জালিয়াত বানিয়ে দিলেন। ফাজলামের একটা সীমা থাকা উচিত। দেখেন, আজকে আমাদের পাসপোর্টের যে অবমূল্যায়ন, হ্যাঁ, আর যেভাবে এটা অবমূল্যায়িত হচ্ছে, এইটার জন্য তো বর্তমান সরকার দায়ী। পাসপোর্টের এত অবমূল্যায়ন আগে ছিল না। আমরা কি বিদেশ যাই নাই? আমরা তো সবুজ পাসপোর্ট নিয়ে সব প্রায় অনেক দেশ ঘুরছি, কোথাও তো আমাদেরকে এইভাবে মানে কেউ অপমানিত কেউ করে নেই। হ্যাঁ, এখন কেন ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে বিভিন্ন দেশ? হ্যাঁ, অনেক দেশ ভিসা বন্ধ করে দিচ্ছে, কেউ কেউ রেস্ট্রিক্টেড করে ফেলছে। হ্যাঁ, এবং এটা তো মানে এখনকার যে গত 16-17 মাসের যে আপনার কি বলে গভর্নমেন্টের যে পারফরমেন্স, সেইটার প্রেক্ষিতে তো এগুলি হয়েছে। আপনি নিজে দোষ করলেন আর সেই দোষ পুরো জাতির ঘাড়ে চাপাই দিচ্ছেন আপনি। এটা কিছু হইল? তো ফলে দেখেন এইসব কি বলবো, এগুলি তো বলার কোনো ভাষা নাই। এই 3 মাস আগে উনি ওই যে পার্লামেন্টের সংসদ ভবনের ওই যে পাশে যে বক্তৃতা করলেন, সেখানে উনি বললেন যে সারা পৃথিবী আমাদের কাছে আসবে, আমরা বিশ্বস্ত, আমরা বিশ্বস্ত কীভাবে জালিয়াত হয়ে গেল 3 মাসের মধ্যে? আমার বুঝান তো। 3 মাসের মধ্যে বিশ্বস্ত, উনি এক্স্যাক্টলি বিশ্বস্ত শব্দটা ব্যবহার করছেন। বিশ্বস্ত কিভাবে 3 মাসের মধ্যে জালিয়াত হয়? আমাকে এই 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 প্রক্রিয়াটা আমাকে বুঝান। হ্যাঁ, তার মানে হচ্ছে মানে উনি যখন যেখানে যেটা বললে মানে মানুষ খাবে, মানে চটকদার কথা, হ্যাঁ, ডেলিশাস ফুড উনি সরবরাহ করেন, সুস্বাদু খাবার, হ্যাঁ, এগুলি, এবং ওই মুহূর্তে উনি তার অডিয়েন্সকে একটা মানে কি বলে চটকদার কথা বলে উনি মুগ্ধ করার চেষ্টা করেন। এবং এটার কনসিকুয়েন্স কী হবে এটা কখনোই উনি ভাবেন না, এটা ফলাফল কী হবে। হ্যাঁ, তো এইভাবে মানে কি বলবো। এখন দেখেন এই যে উনি যে আমাদেরকে জালিয়াত বললেন, এখন কি হবে? আমরা তো আরও অবমূল্যায়িত হব। এখন তো মোটামুটি একটা ছিল আর কি, সরকার প্রধান বলে দিচ্ছে জালিয়াত, তাহলে এখন কি হবে? এখন তো সবাই বলবে যে তোমাদের গভর্নমেন্ট, হেড অফ দি গভর্নমেন্ট তোমাদের জালিয়াত বলতেছে। হ্যাঁ, তাইলে কি দাঁড়ালো? আমাদের শ্রমবাজার সংকুচিত হয়ে যাবে একদম। হ্যাঁ, আমাদের বিদেশে যাওয়ার যে এই যে ছাত্রছাত্রীরা যে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে যায় বিভিন্ন দেশে, হ্যাঁ, তো জালিয়াতদেরকে কেন তারা এখন তো বাংলাদেশের কোনো মানে সার্টিফিকেট, মানে ধরেন ইনস্টিটিউশনাল সার্টিফিকেট আছে না, যে আপনি এই স্কলারশিপের জন্য বা হায়ার এডুকেশনের জন্য সার্টিফিকেট, এই সার্টিফিকেট তো কোনো মূল্য থাকবে না। তো নকল করে পাস করছো তোমরা, জালিয়াত। নকল করো তো জালিয়াতি। মানে উনি আসলে জাতিটাকে একটা চ্যালেঞ্জের মুখে ফেললো। শ্রমবাজার সংকুচিত হবে, আমাদের শিক্ষার বাজার সংকুচিত, মানে বাইরের শিক্ষা সংকুচিত হয়ে যাবে, আমাদের সব কিছু সংকুচিত হয়ে যাবে। আচ্ছা, আমি মানে এখন আর বড় প্রশ্ন করবো না। এখন প্রশ্নের মধ্যে যদি অর্ধেক উত্তর থাকে তাহলে তো দর্শক একটু বিরক্ত হতে পারে। না, ঠিক আছে। আমি এখন একদম ছোট প্রশ্ন করছি। বলেন। ডক্টর শফিকুর রহমানের একটা টুইট হ্যান্ডেল, মানে জামাতের আমিরের একটা টুইট হ্যান্ডেল নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেখানে নারীদেরকে মানে প্রস্টিটিউট হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এটা নিয়ে অনেক বিতর্ক। এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলতে চাই না, এটা নিয়ে আপনার মন্তব্যটাকে শুনতে চাই। শোনেন, তার এটা হ্যাক্ট হয়েছে কি হ্যাক্ট হয় নাই, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো হ্যাক্ট হওয়ার পরে এই যে শব্দটা ব্যবহার করা হয়েছে, প্রস্টিটিউশন ইত্যাদি, যে ব্যবহার করছে সে এইটা বুঝে এটা ব্যবহার করছে যে এইটা বললে মানুষ বিশ্বাস করবে। ঠিক আছে, যদি এইটা তারেক রহমানের মানে এক্সহ্যান্ডেল হ্যাক্ট হইতো, তাইলে কিন্তু এগুলো এইভাবে হইতো না, এটা অন্য কথা বলতে হইতো, যেইটা তারেক রহমানের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য হইতো। দেখেন, আমার বা আপনার যদি মানে ভেরিফাইড পেজ যদি আপনার হ্যাক্ট হয়, তাহলে কিন্তু এমন কথা বলবে যে কথাটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে, আমার ক্ষেত্রে মানে ওটা কি বলে উদ্ভট কিছু কিন্তু বলবে না। তাইলে যে করছে এটা, সে মনে করছে যে এইটা করলে মানুষ বিশ্বাস করলেও করতে পারে। ঠিক আছে, এটা আপনার আমার ক্ষেত্রে এটা করবে না কিন্তু। হ্যাঁ, আমার ক্ষেত্রে আপনার আমার ক্ষেত্রে অন্য কিছু বলবে। যেমন আমি বলি,
এটা আপনার এখানে একদিন বলছিলাম, জাপানের এক প্রাইম মিনিস্টার বিরুদ্ধে আপনার দুর্নীতির অভিযোগ উঠল, তো উনি রিজাইন করলেন। তো বন্ধু বান্ধবরা বললো যে আপনি রিজাইন করছেন, এটা প্রমাণ হয় নাই যে আপনি দুর্নীতি করছেন। বলে দেখো, আমি দুর্নীতি করতে পারি এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে, সুতরাং আমার থাকা চলবে না। করছি কি করছি না সেটা পরের ব্যাপার। রাইট। তো এখন একটা পারসেপশন আছে যে জামাতে ইসলাম নারীদেরকে এইভাবে দেখে, ঠিক আছে, একটা পারসেপশন আছে। সো ওই পারসেপশন অনুযায়ী কিন্তু এই যে এই মানে হ্যাক হওয়ার পরে এটা বলা হয়েছে আর কি, ঠিক আছে। তার মানে দেখেন এইটা ব্যাপারটা হচ্ছে যে এই ধারণা মানুষের মধ্যে আছে যে জামাতের আমির এটা বললেও বলতে পারেন, জি। তা না হলে এটা কেন লিখবে, তাই না? উদ্ভট কিছু তো লিখতে মানে উনি লেখেন নাই, তাই না? তো এইটা হচ্ছে একটা ব্যাপার। 2 নম্বর কথা হচ্ছে যে দেখেন, নারীদের মানে প্রস্টিটিউট বলা হয়েছে কি না সেইটা পরের ব্যাপার। হ্যাঁ, ধরেন যে প্রস্টিটিউট বলা হয় নাই, উনি বলেন নাই, বা এটা ধরেন যে হ্যাক হইতেও পারে। এমন হইতে পারে যে ধরেন যে শফিকুর রহমান সাহেবের যে প্রেস টিম আছে তাদের মধ্য থেকে কেউ এটা করতে পারে। হ্যাঁ, আমরা শুনতেছি যে প্রেস টিমে নাকি নতুন পরিবর্তন হচ্ছে, নাকি নতুন প্রেস টিম হচ্ছে। হ্যাঁ, হ্যাক হইতে পারে। যদিও হ্যাক হলে একটা তো আসে, আপনার নোটিফিকেশন আসে, হ্যাঁ, যে কেউ লগ ইন করতেছে ইত্যাদি, সেই নোটিফিকেশন তারা দেখাতে পারে না। যাই হোক, হ্যাক হয়েছে কি না এটা বড় ব্যাপার না। আমার কথা হচ্ছে যে নারীদের জামাত কিভাবে দেখে, সেইটা হচ্ছে বড় ব্যাপার। সেটা হচ্ছে যে দেখেন, হ্যাঁ, এর 2 দিন আগে তো তারা আল জাজিরার কাছে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউ তো নারী প্রসঙ্গ এসেছিল, এবং সেখানে নারী প্রসঙ্গ উঠলে উনি যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলোর আলোকেও কিন্তু মানুষ মনে করতে পারে এই ধরনের কথা উনি বলতে পারেন। হ্যাঁ, সেটাই তো আমি বলতেছি, যে এইটা যে এটা হ্যাক হওয়ার পরে যেটা লেখা হয়েছে সেইটা বুঝেই লেখা হয়েছে যে এইটা বিশ্বাস করতে পারে মানুষ। আচ্ছা দেখেন, নারীদের যে ব্যাপারটা না, এই জিনিসগুলো ক্লিয়ার করা উচিত। জামাতে ইসলামকে মানুষ কেন ভোট দিবে? আমি বলি, জামাতে ইসলাম 3টা জিনিস যদি ক্লিয়ার করে না, তোদের ভোট বাড়বে। আমি বলে দিলাম জামাতের নেত্রী। একটা হচ্ছে নারীদের ব্যাপারে ক্লিয়ার করতে হবে যে নারীদের এইভাবে মানে অবদমন করা যাবে না। হ্যাঁ, তাদের উন্নয়ন প্রক্রিয়ায় তাদেরকে অংশীদার করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার ওটার কি বলে যে শরিয়া আইনের ব্যাপারে স্পষ্ট করতে হবে। জি। আর 3 নম্বর হচ্ছে 71-এর ব্যাপারে বলতে হবে যে আমাদের পূর্বপুরুষরা কি করছে এটা দায় আমাদের না, তাদের পক্ষ হয়ে আমরা ক্ষমা চাচ্ছি জাতির কাছে। বাস, তাদের অনেক ভোট বাড়বে। তারা কেন উল্টো পথে হাঁটতেছে আমি বুঝলাম না। হ্যাঁ, তারা যদি নির্বাচনে কম্পিট করতেই চায়, এইসব না, এগুলি তো ভোট কমবে। ভোট বাড়াইতে গেলে এই 3টা জিনিস করতে হবে, যে নারীদেরকে আমরা উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করাবো, ঠিক আছে, নারীদের মর্যাদা থাকবে, তারা কাজ করবে, সব জায়গায় থাকবে, তাদের ওইরকম অবদমন করা হবে না। 2 নম্বর হচ্ছে যে আপনি শরিয়া আইনের ব্যাপারে বলবে যে না, শরিয়া আমরা আধুনিক যুগের আইনের সাথে করব। হ্যাঁ, ধর্মের কিছু ব্যাপার আছে, সেগুলো থাকতেই পারে, যেহেতু এটা মুসলমান প্রধান, ইসলাম প্রধান দেশ। আর একটা হচ্ছে 71-এর স্টেট কার্ড। আমাদের পূর্বপুরুষরা দায় কেন আমরা নিব, মানে যদি তারা করে থাকে, তারা করেছে, এবং সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী, তাহলে দেখবেন ভোট অনেক বেড়ে যাবে। জামাত তো তাদের কৌশল ঠিক করতে পারছে না। হ্যাঁ, এটা মানে আমি যদি জামাতের আমির হইতাম। আপনি জামাতকে ভালো একটা পরামর্শ দিলেন। হ্যাঁ, এরকম কোনো পরামর্শ আপনার কি বিএনপির জন্য আছে নাকি? এটা আরেকদিন হবে। আচ্ছা, ঠিক আছে, নির্বাচনের আগেই তাহলে বিএনপির জন্য কিছু পরামর্শ দিন, তাহলে বিএনপি ভাববে আপনি জামাতকে হেল্প করছেন। না, এবার এইটা তো আমি কেন বললাম, এইটা তো আমাদের প্রয়োজন এগুলো, তাই না? আমি তো এইটা মানে জামাত জিতুক তো এটা আমি চাচ্ছি না। আমি বলতেছি যে এটা পাবলিক ডিসাইড করবে কে ক্ষমতায় আসবে। আচ্ছা, আমরা এবার জামাত বিএনপির বাইরে গিয়ে একটু সরকারের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। এটা আমাদের শেষ প্রসঙ্গ, আপনি ছোট করেও বলতে পারেন, আপনার ইচ্ছা। সেটা হলো গণভোট ইস্যু নিয়ে নানা ধরনের বিতর্ক হচ্ছে। গণভোটের পক্ষে সরকারের প্রচারণা ঠিক কি বেঠিক, এটা নিয়ে নির্বাচন কমিশনও নানা কথা বলছেন। যে অপরাধ হয়ে গেছে সে অপরাধের সাজা হবে কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আবার কেউ এমনও বলছেন যে নির্বাচন কমিশন যদি আসলেই স্বাধীন হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশনের এখন উচিত হবে গণভোট নিয়ে যা স্ক্যান্ডাল হয়েছে যাবৎকালে, গণভোটটাকেই বন্ধ করে দেওয়া উচিত। যে এই ধরনের অনেক কথাই হচ্ছে। গণভোট বিতর্ক নিয়ে আপনার মতামত শুনতে চাই। আচ্ছা, আপনি তো এটা একটু বলি, আপনি তো বললেন যে বিএনপির প্রতি আপনার কোনো সাজেশন আছে কিনা। হ্যাঁ, সাজেশন আছে।
সাজেশন আছে, সেটা হচ্ছে আপনার ওয়াক ওভার দিয়ে দেন, আপনারা ওয়াক ওভার দিয়ে দেন। কারণ এইবার যারা ক্ষমতায় আসবে, আপনারা আসেন বা জামাত আসেন, তারা কি অকল্পনীয় সমস্যায় পড়বেন সেটা ভাবতে পারতেছেন না। এই যে পে স্কেল দেওয়া হয়েছে, এইটা নতুন সরকার, এই সরকার এটা কোনোভাবে বাস্তবায়ন করতে পারবেন না, আবার এটা বাতিলও করতে পারবেন না। ওয়ান্স ডিক্লেয়ার্ড ইজ ডিক্লেয়ার্ড ফর মানে হোল, মানে একেবারে সব সময়ের জন্য। তো ফলে অর্থনীতির যে অবস্থা এবং তার উপরে চাপছে এই পে স্কেল, আপনারা দেশ চালাইতে পারবেন না। প্রথম সরকার যে আসুক, বিএনপি আসুক আর জামাত আসুক, এইটা কোনোভাবেই মানে পাবলিকের সন্তুষ্টি অর্জন করতে পারবে না। এবং 3 মাস 6 মাস 1 বছরের মধ্যে এই সরকার অসম্ভব রকম অজনপ্রিয় হয়ে পড়বে এবং পরের বার যিনি আসবেন তাদের একটা ফেয়ার চান্স থাকবে। সুতরাং আমি বিএনপিকে বলবো, জামাতকেও বলবো, আপনারা পরস্পর ওয়াক ওভার দিয়ে দেন যে এইবার আমরা জিততে চাই না, কারণ এই লায়াবিলিটি আমরা নিব না। তো ওয়াকওভার কাকে, যদি দুইজনই ওয়াকওভার দেয় তাহলে তো ইউনূস সাহেবের পোয়া বারো উনি থেকে যাবেন। না না, মানে যে ওই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আপনার প্রথমে যে ওয়াকওভার যে কোনো একটা ওয়াকওভার দিতে হবে, দিলে হলো কি মানে সে বেঁচে গেল। যে ওয়াকওভার দিবে সে কিন্তু বেঁচে গেল। আমরা বুঝতেছি না, তারা বুঝতেছে না যে কোন পরিস্থিতিতে ক্ষমতা নিতে যাচ্ছি। অর্থনীতি থেকে শুরু কইরা, ভূ রাজনীতি থেকে শুরু কইরা, সোশ্যাল মবক্রেসি থেকে শুরু কইরা, সোসাইটির যে একটা বড় ধরনের চেঞ্জ হয়ে গেছে, এইটা ট্যাকেল করা মানে অসম্ভব একটা ব্যাপার হয়ে যাবে। ফলে ওই গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট আসতেছে 12 তারিখের নির্বাচনে, সেই গভর্নমেন্ট 6 মাসের মধ্যে আনপপুলার হয়ে যাবে। আপনি লিখে রাখতে পারেন, চরম আনপপুলার হয়ে যাবে। তখন আর একটা আন্দোলন হবে যে এইখান থেকে কিভাবে মুক্তি আসে, তখন যারা ওয়াকওভার দিবে তাদের একটা সুবিধা হবে। আচ্ছা, এখন গণভোটের কথা বলি। দেখেন, আমি কালকে কোথায় জানি বলতেছিলাম যে রাজা কখনো ভিক্ষুকের চোখ দিয়ে তার রাজ্য দেখতে পারে না। মানে কি বললে যে ইউনূস সাহেব এবং আলী রিয়াজ মনে করে কি যে আমরা যেভাবে ভাবি সারা দেশের বা গ্রামের মানুষ বোধহয় সেভাবেই ভাবে। আপনি দেখবেন কিছু লোক আছে মূর্খদের সঙ্গে এমনভাবে কথা বলে মনে হয় যে মূর্খ বোধে তার কথা সব বুঝতেছে, সে যে আসলে কিছুই বুঝতেছে না। এটা যে উলবনে মুক্ত ছড়াচ্ছে সে বুঝে না, সে মনে করে যে আরে আমি যেহেতু এত কিছু বুঝি সেও বোধহয় বুঝে। তো এখন গ্রামের মানুষ তো ভাই ম্যাকিয়াভেলি না, অ্যারিস্টটল না, কিংবা প্লেটো না, তাদেরকে আপনি এমন একটা জিনিস গণভোটের মাধ্যমে ডিসাইড করতে বলতেছেন, হ্যাঁ না, যেটা তারা কিছুই বুঝে না। যারা মার্কা দেখে ভোট দিতে অভ্যস্ত, মার্কাটা কেন আসছে? যেহেতু আপনার লোকজন লেখাপড়া মানে পড়তে পারে না, কে দাঁড়াইছে সেটাও জানে না, পড়তে পারবে না, সো মার্কাটা চিনে যে এটা আচ্ছা এটা নৌকা, এটা দাঁড়িয়েছে, এই কারণে তো মার্কা। জি, তো সেখানে আপনি মার্কা না, আপনি কতগুলো লিটারেচার দিয়ে দিচ্ছেন, তাও কি পলিটিক্যাল সায়েন্সের লিটারেচার, সেইটা পড়তে হবে, বুঝতে হবে, বুঝে আপনাকে ভোট দিতে হবে। ভাবেন একবার। এবং এইটার পিছনে দেখেন কত টাকা খরচ হচ্ছে, হচ্ছে। আরে ভাই, মানে এইটা যেহেতু সব পলিটিক্যাল পার্টি অ্যাগ্রি করছে, গণভোটে দেওয়ার দরকারটা কি? বলেন যে এটা তো জবরদস্তিমূলক সরকার, এইটাও জবরদস্তিমূলক ভাবে করে নেন না কেন? গণভোটের দরকারটা কি? এত টাকা খরচ করে একটা প্রহসন করা, তারপরে আবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিপদে ফেলছেন। আপনি বলতেছেন যে হা ভোটকে জেতাও, আর নির্বাচন কমিশন বলতেছে যে এটা দণ্ডনীয় অপরাধ হবে। তারা কি করবে? তারা কি নির্বাচন কমিশনের কথা শুনবে নাকি চিফ অ্যাডভাইজারের কথা শুনবে? একটা ঝামেলার মধ্যে ফেলে দেওয়া হয়েছে না? তো এরকম একটা অবস্থার মধ্যে দেখেন কি যে হচ্ছে না হচ্ছে, মানে এগুলি কি বলবো, একটা এমন জবরদস্তিমূলক সরকার, মানে কি বলবো, যা খুশি তাই করতেছে। হ্যাঁ, তারপরে বলে 3 দিন পরে রেজাল্ট হবে। আমি কালকে বলছিলাম এক জায়গায়, যেমন ধরেন আপনি দেবদাস উপন্যাস পড়তেছেন না, আপনি উত্তেজিত, পড়তে 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 যখন দেবদাস মারা যাচ্ছে, তখন যদি আপনার বইটা কেড়ে নিয়ে বলি এই 3 ঘন্টা পর এটা পড়বা, আপনার কেমনটা লাগবে? আপনি তো উত্তেজিত হয়ে আছেন। এখন ভোট দেওয়ার পরে মানুষ তো একটা উত্তেজনার মধ্যে থাকবে, যে শিহরণ, আমার দল জিতলো কিনা, আমার হচ্ছে কিনা। এই মানে এই 22শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যে উত্তেজনা, যে শিহরণ, যে থ্রিল, এইটা ভোট দেওয়ার পরে যদি আপনি এটার কন্টিনিউশন না রাখেন, আপনি যদি বলেন যে 3 দিন পরে তোমার এই উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটবে, তো এটা হবে? আপনি তো, মানুষ তো ভোট দেওয়ার পরে একেবারে প্রতি সেকেন্ড মিনিট কাউন্টডাউন করবে যে কি। আপনি কি মনে করেন যে
ফলাফল ঘোষণায় বিলম্ব হলে কোনো একটা অস্থিরতা তৈরি হতে পারে। অস্থিরতা তৈরি হবে না, অবশ্যই অস্থিরতা হবে। ভেতরে কি হচ্ছে, ম্যানিপুলেশন হচ্ছে কিনা, মিডিয়া কু হবে কিনা। আমরা 86-এ মিডিয়া কু দেখি নাই। আওয়ামী লীগের তো বহু সিট মিডিয়া কু করে নিয়ে নেওয়া হয়েছে 86 রিলেশনে। তো এখন কি হচ্ছে ভিতরে কেউ জানে না, সবাই একটা অস্থিরতার মধ্যে থাকবে। হ্যাঁ, কি কি ধরনের কারচুপি হচ্ছে, মানুষ তো মেনি মাইন্ডস, এক একজন এক এক রকমভাবে চিন্তা করবে, তাই না? তো ফলে আপনি ভোট কাস্ট হয়ে যাবে, আপনি রেজাল্ট দিয়ে দিবেন বাই দেন। ভোর হইতে হইতে আমরা যেটা অতীতে দেখছি যে ভোর হইতে হইতে মোটামুটি একটা ছবি পাওয়া যায়, তারপরে দুপুরের মধ্যে এভরিথিং ইজ ক্লিয়ার। তার মানে আপনার ধারণা এখন বোধ হয় 13 তারিখ এমনকি 14 তারিখ পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, বলাই তো হয়েছে 2-3 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে। যাই হোক, তো তারপরে আমরা আশা করি একটা ভালো কিছু হোক। এখন আশা ছাড়া তো আমাদের আর কিছু নেই। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব মাহবুব কামালের বিভিন্ন বিষয়ে ওনার মতামত। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবারও ওনার সঙ্গে আমরা বসার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।